দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। দেশের ইতিহাসে রেকর্ড ছাড়ালো প্রবাসী আয়। অর্থ বছরের প্রথম 10 মাসেই এসেছে $2,500 কোটি। গ্যাস সংকটে দেশের বস্ত্র ও পোশাক কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে। ঈদে শ্রমিকের বেতন ভাতা পরিশোধ নিয়ে উদ্বেগ। পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনায় কতটা সুফল মিলবে তা নিয়ে সংশয় বিশ্লেষকদের। সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের তাগিদ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অতীতে সব রেকর্ড ভাঙল প্রবাসী আয়। চলতি বছরের 7 মে পর্যন্ত দেশে এসেছে $2,527 কোটি, যা দেশের ইতিহাসে এক অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে $2,477 কোটি। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর চলতি মাসের প্রথম 7 দিনে এসেছে $73 কোটি 50 লাখ, যা গত বছরের একই সময়ের তুলনায় 22.3% বেশি। মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল গেল মার্চে $329 কোটি 56 লাখ 30 হাজার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এরপর শীর্ষ 10 দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার। মাসখানেক ধরে চলা গ্যাস সংকটে দেশের বস্ত্র ও পোশাক কারখানার উৎপাদন কমেছে 50% পর্যন্ত। বিকল্প জ্বালানি ব্যবহারের কারণে অনেক কারখানার উৎপাদন খরচও বেড়েছে দ্বিগুণ হারে। উদ্যোক্তাদের দাবি, এমন সংকট দীর্ঘ সময় ধরে চলতে থাকলে বাতিল হতে পারে অনেক ক্রয়াদেশ, আটকে যেতে পারে এ খাতের বিনিয়োগ। সেই সাথে আসন্ন ঈদে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ কঠিন হবে বলেও শঙ্কা তাদের। রায়হান শোভনের রিপোর্ট। গ্যাসের চাপ কখনো নেমে যাচ্ছে 0.50 PSI, আবার কখনো বা চাপ থাকছে 1-এর আশেপাশে। প্রায় 1 মাস ধরে এমন অবস্থা চলছে গাজীপুরের সাদমা গ্রুপের তৈরি পোশাক, নিটিং, ডাইং সহ 5টি কারখানায়, যার ফলে অর্ধেকে নেমে এসেছে কারখানাটির উৎপাদন। কেননা উৎপাদন সক্ষমতার ন্যূনতম 60 থেকে 70% নিশ্চিতের জন্য তাদের দরকার কমপক্ষে 3 থেকে 4 PSI চাপের গ্যাস। এমন বাস্তবতায় প্রতিদিনই ক্ষতির মুখে পড়ছে কারখানাটি। ফলে ঈদকে সামনে রেখে বেতন ভাতা পরিশোধ সংক্রান্ত জটিলতায় পড়ার আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। আমাদের ফ্যাক্টরিতে যে আমাদের প্রোডাকশন, এটা 40 টন ক্যাপাসিটি, যা গত 15 দিন যাবত আমরা মেবি 5 টন ক্যাপাসিটিও প্রোডাকশন করতে পারতেছে না। ফ্যাক্টরি 80% মেশিন এখন বন্ধ আছে। গ্যাসটি যদি আমরা মূলত না পাই আমাদের লাইনে, তো তাহলে আমাদের পুরো ফ্যাক্টরি কারখানায় বন্ধ থাকে। ঈদ আছে সামনে, ঈদের বোনাস আছে, সেই ক্ষেত্রে এখন সামনে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি গ্যাস প্রেশার না হয় তাহলে অনেক ফ্যাক্টরি আছে যারা বেতন বোনাস দিতে গিয়ে হিমশিম খাবে। শিল্প পুলিশের তথ্য মতে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ছোট বড় প্রায় 5,000 কারখানা রয়েছে গাজীপুরে, যার মধ্যে পোশাক কারখানাই রয়েছে 1,500-এর মতো, যেগুলোর বেশিরভাগই গ্যাসের ওপর নির্ভরশীল। তবে চলমান গ্যাস সংকটের কারণে শিল্প কারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা এলাকাতে, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া সব অঞ্চলেই সংকটটা চরমে চলছে। গত কয়েক উৎপাদন সক্ষমতার তো মানে কোনো ফ্যাক্টরিতে তো সারাদিনের উৎপাদন 100%ই বন্ধ রয়েছে, কোনো উৎপাদনই হচ্ছে না। কোথাও হয়তো 50% হচ্ছে, কোথাও 40% হচ্ছে, কোথাও 60% হচ্ছে। এই অবস্থা চলছে। তথ্য বলছে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার আশ্বাসে গেল কয়েক বছর ধরে 300% পর্যন্ত গ্যাসের দর বাড়ানো হয়েছে। তবে তারপরও মিলছে না পর্যাপ্ত সরবরাহ। ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ তথ্য মতে গ্যাসের অভাবে 2024 সালে দেশের প্রায় 200 শিল্প কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পথে রয়েছে আরো প্রায় 300 কারখানা। গ্যাস সংকট যদি সমাধান না হয়, যতই অর্ডার আমাদের কাছে আসুক, আমরা ওই অর্ডার কিন্তু কার্যকর করতে পারবো না, শিপমেন্ট করতে পারবো। আলটিমেটলি আমাদেরকে দেখা যাবে যে এই গ্যাস সংকটের কারণে আমি প্রপার টাইমে শিপমেন্ট করতে পারিনি। মাস শেষে গিয়ে দেখা যাবে যে আমাকে ডিসকাউন্ট দিতে হচ্ছে বায়ারকে, অথবা এয়ার শিপমেন্ট করতে হচ্ছে। ফলে কিন্তু আমার লসের পরিমাণটা কিন্তু আরো বাড়বে। শিল্প মালিকদের দাবি, গ্যাস সংকট চলমান থাকলে বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ ও বিটিটিএলএমই এর আওতাধীন তৈরি পোশাক ও টেক্সটাইল কারখানার প্রায় $7,000 কোটি বিনিয়োগ মারাত্মক হুমকির মুখে পড়বে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টা যে দিক নির্দেশনা দিয়েছেন তা বাজার উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সংশয় জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে দেশের সামষ্টিক অর্থনীতি পুঁজিবাজার বিকাশে সহায়ক নয়, তাই অর্থনীতির সূচকগুলো উন্নয়নে জোর দিতে হবে। রোববার পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সাথে এক বৈঠকে বাজার উন্নয়নে 5টি দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। বিনিয়োগকারী না বাঁচলে শেয়ার মার্কেটের কোনো দাম নাই। খুরশিদুল আলম 2 যুগ ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সাথে যুক্ত।
পুঁজিবাজার থেকে শুরুর দিকে ভালো আয় করলেও বিগত ৮ মাসে খুইয়েছেন বিপুল অর্থ। বর্তমান কমিশনের নেয়া একাধিক সিদ্ধান্ত বিনিয়োগকারীদের পথে বসিয়েছে মত তার। বিশেষ করে একসাথে ২৮টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ফেলায়। 99% লোক লুজার, তার মানে এটা অর্গানাইজেশন হলো, সেটা একটা বিজনেস প্ল্যাটফর্ম হলো। পুঁজিবাজারের এমন দুরবস্থা থেকে উত্তরণে রোববার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকারের মালিকানা থাকা বহুজাতিক কোম্পানিকে অন্তর্ভুক্তি, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 5টি দিক নির্দেশনা দেন তিনি। রাজধানীর বিভিন্ন ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকগুলো ঘুরে দেখা গেছে লেনদেনে অংশগ্রহণকারীর সংখ্যা হাতে গোনা। বিনিয়োগকারীরা বলছেন, পুঁজিবাজার সংস্কার নিয়ে সরকারের সিদ্ধান্ত আশার সঞ্চার করলেও কমিশনের কার্যক্রম নিয়ে সন্দিহান তারা। বিদেশ থেকে এক্সপোর্টে জানার জন্য এই একটাই নতুন, আর বাকি ভালো ভালো কোম্পানিগুলি, মাল্টিনেশনাল কোম্পানিগুলিকে আনা, সরকারি কোম্পানিগুলিকে মার্কেটে আনা, এগুলো তো আমাদের অনেক পুরানো দাবি ছিল। এগুলো তো আজকে কয়েক বছর যাবত আমরা শুনতেছি, কিন্তু আসলে যে আইনগুলি বিদ্যমান আছে সেগুলিরই ইমপ্লিমেন্ট করা হয় নাই। ডিএসসির হিসাব বলছে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 856 পয়েন্ট, বাজার মূলধন হারিয়েছে 42,000 কোটি টাকার বেশি। এ সময় বাজার ছাড়া হয়েছে লাখো বিনিয়োগকারী। পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন, বাজারে আস্থার সংকট প্রকট। সামষ্টিক অর্থনীতিও পুঁজিবাজার বিকাশে সহায়ক নয়। সরকারি বন্ডে সুদ হার বেশি হওয়ায় বড় প্রতিষ্ঠানগুলোর নজর সেদিকে। যেন তেন সংস্কার দিয়ে বাজার ভালো করা যাবে না বলেও মন্তব্য করেন। আমাদের সামগ্রিকভাবে যে সামষ্টিক অর্থনীতি আছে, এটার ইমপ্রুভমেন্ট না হলে, যেমন ধরুন আমাদের যে রিজার্ভ ক্রিটিক্যাল স্টেজে আছে, আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট ইমপ্রুভ করেছে বাট ক্রিটিক্যাল স্টেজে আছে, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ক্রিটিক্যাল স্টেজে আছে, মুদ্রাস্ফীতি 9%-এর উপরে, নীতি সুদ হার 10%-এর উপরে, আমাদের ট্রেজারি বন্ড 12.5%-এর উপরে। এই ধরনের একটা এনভায়রনমেন্ট পুঁজিবাজার ডেভেলপমেন্টের জন্য বা ইকুইটি মার্কেটের জন্য খুব একটা ফেভারেবল নয়। এদিকে বিদেশি বিশেষজ্ঞ এনে পুঁজিবাজার সংস্কার কার্যক্রম 3 মাসের মধ্যে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের সবথেকে বেশি মুগ ডালের চাষ হয় পটুয়াখালী জেলায়। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এ ডাল বিদেশেও রপ্তানি হয়। কম খরচে লাভ বেশি হয় মুগ ডাল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে পটুয়াখালীর কৃষকদের। তবে এবছর অনাবৃষ্টি আর খরার কারণে ক্ষতির আশঙ্কা করছেন ডাল চাষিরা। চিন্ময় কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী সদরের বদরপুর এলাকা, যতদূর চোখ যায় মাঠের পর মাঠ ভর্তি পাকা মুগ ডাল। ক্ষেত থেকে ডাল তোলায় ব্যস্ত চাষিরা। খোসা ছাড়িয়ে শুকিয়ে সংরক্ষণ করার পাশাপাশি বাজারজাত করার জন্য ডাল প্রস্তুত করছেন তারা। কৃষকরা জানান, এবছর প্রথম দফায় অনাবৃষ্টি ও খরার প্রভাবে গত বছরের তুলনায় মুগ ডালের উৎপাদন কম। মুগ ডাল চাষ করতে আপনার যাইয়া খরচ বেশি হয় না বলতে মুগ ডালে একবারে কিছু সার প্রয়োগ করা হয়, দ্বিতীয়বারে শুধু ঔষধ ব্যবহার করে। মুগ ডাল ভালোই হয়েছে, আর এবার আমরা গত বছর যাই এবার বেশি ভালো হয়েছে। আমরা 20-25 হাজার টাকা বেচতে হবে। যে পরিমাণ জায়গায় যে ফালাইছি তাতে আমার মনে হয় যে লসেরই কায়দা, কিন্তু লস যদি বাজারটা ভালো পাই তাহলে লস হবে না। তবে অন্যান্য ফসলের তুলনায় কম খরচে লাভ বেশি হয় মুগ ডাল চাষে এখনো কৃষকের আগ্রহ বাড়ছে। এ ডালের ক্ষেত থেকে 4 বার পর্যন্ত ফসল তোলা যায়। এবার কৃষকরা কেবল প্রথম দফায় ডাল সংগ্রহ করেছেন, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয় দুশ্চিন্তায় পড়েছেন তারা। ডালের অবস্থা ভালো, ফলনও ভালো, কিন্তু বৃষ্টিটা আগে হইলে ভালো হইতো। এখন যা হয়েছে পর্যন্ত হইলে, সমাপ্তি হইলে ভালো হইতো, এরপরে বেশি হইলে ক্ষতি হয়ে যাবে। বৃষ্টি বাদল ছিল না, যার কারণে একটু কম ছিল। এখন বৃষ্টি হয়েছে, এখন আশা করি যে আল্লাহর রহমতে ডাল অনেক ভালো হবে। আমাদের এই অঞ্চলে তো মুগ ডাল তো সবই বাহিরে অনেক চলে যায় এখান থেকে। পটুয়াখালীতে এবার মুগ ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,10,000 মেট্রিক টন। এ জেলায় উৎপাদিত মুগ ডালের গুণগত মান ভালো হয় রপ্তানি হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া সহ অস্ট্রেলিয়ায়। মুগ ডাল চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগও। কৃষকরা এটিকে একটি লাভজনক ফসল হিসেবে আবাদ করে, এর যত্ন কম প্রয়োজন হয় এবং মাঠে এর 2-1টা পোকা মারার ওষুধ ব্যবহার করলে, পোকা নিধনের ওষুধ ব্যবহার করলে আমরা এটাকে ভালো ফলন পেতে পারি। কৃষি বিভাগ কৃষকদেরকে মুগ ডাল উৎপাদনের জন্য সার্বিক সহযোগিতা করছে।
এবার পটুয়াখালীতে ৮৮,৩৫০ হেক্টর জমিতে মুগ ডালের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ৩,৩৫০ হেক্টর বেশি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নদী ভাঙনের তীব্রতা বেড়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর এলাহিতে। এরই মধ্যে ইউনিয়নের ৩ ওয়ার্ডের বেশিরভাগ অংশ বিলীন হয়ে গেছে। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্যজীবীদের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ছোট ফেনী, বামনী ও মেঘনার ভাঙনের কবলে পড়েছে কোম্পানিগঞ্জের চর এলাহি ইউনিয়নের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড। এরই মধ্যে বিলীন হয়েছে নদী তীরের অনেক ফসলি জমি ও বাড়িঘর। আমার ৫ নম্বর ওয়ার্ডের আয়তন ছিল প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার। এই ৫ নম্বর ওয়ার্ডের এখন 10টা বাড়ি আছে, আর পুরাটাই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই খান্না বান্ধনের কারণে আমাদের হাজার হাজার বাড়িঘর নদী ভাঙি বিলীন করে দিছে। স্থানীয়রা বলছেন, গেল কয়েক বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলনের পর থেকে ভাঙনের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। সরাইলার পশ্চিম পাশে মানুষের জায়গা মাথা গুঁজে জায়গা পাইতেছে না। কেন আমাদের কোন অসাধু ব্যবসায় বালু ব্যবসায়ীরা করে? আগে করতো আওয়ামী লীগের কিছু নেতারা, এখন কোন দাদারা করে একটু জানতে চাই। আমরা চাই অতি দ্রুত এই সুইচ চালু করা হোক এবং কি বালুর বলগেট বন্ধ করা হোক, এখানে নদীতে বাঁধ তৈরি করা হোক। নদী ভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত শুরু হবে কাজ, আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে আসলে সুনজর রেখেছেন। পাশাপাশি আমাদের রেগুলেটর সংলগ্ন এলাকা যে ভাঙন রয়েছে সেগুলোকে যাতে করে জরুরি ভিত্তিতে রেগুলেটর রক্ষা সহ সার্বিক পরিস্থিতি যাতে করে অনুকূলে রাখা যায় সেই বিষয়ে আমরা বাজেট বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পূরণ করছি। আশা করছি কিছু বরাদ্দ পেলে আমরা সেখানে আসলে কার্যক্রম গ্রহণ করতে পারবো। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে মেঘনার ভাঙনের কবলে রয়েছে জেলার চর এলাহি ইউনিয়নের চর রমজান, চর উম্মত, চর সৈকত সহ বিভিন্ন এলাকা। একসময় সেখানে ছিল কয়েকশো হেক্টর কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, মাদ্রাসা ও আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 19 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯২১-এ। বেচা কেনা হয়েছে ৩৬৪ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১৬০টির, আর অপরিবর্তিত আছে ৪৬টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্টের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে। বাজার শুরুর প্রথম 15 মিনিট আমরা মার্কেট আপওয়ার্ড মুভমেন্টে দেখতে পাই, বাট পরবর্তী আধা ঘন্টায় মার্কেট কিছুটা সেল প্রেশার বাড়তে থাকে এবং সূচকও নিম্নগামী হতে দেখা যায়। বেলা 12টা 20 মিনিট পর্যন্ত আমরা মার্কেটকে একটা সাইডওয়েজ মুভমেন্টে দেখতে পাই। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বাজারে বাই প্রেশার বাড়তে থাকে এবং মার্কেটও আপওয়ার্ড মুভমেন্টে শিফট করে। সেই সাথে ইন্ডেক্স দিন শেষে 0.4% বৃদ্ধি পায়। আজ মার্কেট টার্নওভার গত কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে। এক্স্যাক্টলি বলতে গেলে 0.5% হ্রাস পেয়েছে, যা গত 5 কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। আজ টার্নওভারের ভিত্তিতে ব্যাংকিং সেক্টর আজ লিডিং পজিশনে ছিল। এর পরেই ছিল মিউচুয়াল ফান্ড অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। এনআরবি ব্যাংক পিএলসি আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ 10% দর বৃদ্ধি পেয়েছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, যেখানে সর্বোচ্চ 7.02% দর হ্রাস পেয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। মুনাফা কমেছে সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি আরামকোর। বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমেছে প্রায় 4.6% আগের বছরের একই সময়ের তুলনায়। মূলত তেলের দরপতন আর পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির আয়ে। এমন অবস্থায় চলতি মাসে তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে ওপেক+ জোটভুক্ত 8টি দেশ। ফলে সামনের দিনে তেলের দাম আরও কমার শঙ্কা করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সৌদি আরামকো সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি।
বিশ্ব চাহিদার 15% তেলের যোগান দেয় তারা। তবে চলতি বছরের শুরু থেকেই চাপে পড়েছে প্রতিষ্ঠানটি। একদিকে তেলের দর কমেছে উল্লেখযোগ্য হারে, অন্যদিকে বেড়েছে আরামকোর পরিচালন ব্যয়, যার প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির আয়ে, কমেছে মুনাফার পরিমাণ। হিসেব বলছে বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে আরামকোর মুনাফা হয়েছে $2,601 কোটি। আগের বছর একই সময়ে যা ছিল $2,727 কোটি, অর্থাৎ বছরের ব্যবধানে মুনাফা কমেছে 4.6%। ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে বিশ্ববাজারে চাহিদা কমেছে জ্বালানি তেলের, একই সময় বেড়েছে পরিচালন ব্যয়, যার প্রভাব পড়েছে মুনাফার ওপর, এমনটাই জানিয়েছে সৌদি আরামকো কর্তৃপক্ষ। অন্য এক বিবৃতিতে আরামকোর প্রেসিডেন্ট জানিয়েছেন 2025 সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি জ্বালানি বাজারকে প্রভাবিত করেছে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তেলের দামে প্রভাব ফেলেছে। মুনাফা কমলেও আরামকো তার নিজস্ব প্রযুক্তি সক্ষমতা আর দক্ষ শ্রমিকের কারণে শক্তিশালী আর্থিক সক্ষমতা দেখিয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা নিম্নমুখী থাকা সত্ত্বেও উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস জোটভুক্ত 8টি দেশ। আগামী জুনে সৌদি আরব, রাশিয়া এবং অন্য 6টি দেশ মিলিতভাবে দৈনিক অতিরিক্ত 4,11,000 ব্যারেল তেল উৎপাদন করবে, যেখানে মূল পরিকল্পনায় দৈনিক 1,37,000 ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর কথা ছিল। Com presidente Lula, presidente do Brasil, 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছে জ্বালানি তেলের দর, ব্যারেল প্রতি দর ওঠে $125। সে সময় রেকর্ড মুনাফা করে আরামকো, যার প্রভাবে প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো বাজেট উদ্বৃত্তে পৌঁছায় সৌদি আরব। তবে সাম্প্রতিক বছরগুলোতে তেলের দামের পতনের কারণে সৌদি আরামকোর মুনাফা কমছে উল্লেখযোগ্য হারে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।